জি শোয়ার নামের খুবই সাধারণ একটি মেয়ে, যার কিনা বিয়েতে কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না। এমনকি সে ছেলেদেরকে একদমই পছন্দ করত না। তাই তার ৩০ বছর বয়স পার হয়ে যাওয়ার পরেও সে এখনও সিঙ্গেল ছিল। কিন্তু পরিবারের চাপে জি শোয়ানকে বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হতে হয়। সে তখন তার অনেক কাছের একজন ফ্রেন্ডের পরামর্শে হাজবেন্ড ভাড়া করার জন্য একটি ডেটে যায়। তবে যার সাথে তার ডেটে যাওয়ার কথা ছিল সেই ব্যক্তিকে গুলিয়ে ফেলে সে, এবং মিস্টার লিং নামক এক ব্যক্তিকে সে তার কন্ট্যাক্ট হাজবেন্ড হওয়ার জন্য অফার করে। আর কোনো এক কারণে মিস্টার লিংও তার প্রস্তাবে রাজি হয়ে তাকে কন্ট্যাক্টে বিয়ে করে ফেলে। কিন্তু জি শোয়ান আসলে জানতই না যে মিস্টার লিং আসলে ছিল তাদের সকলের সবচাইতে বড় কোটিপতি। তো পরবর্তীতে তাদের সাথে কি ঘটেছিল, আর মিস্টার লিং সবকিছু জেনে শুনেও কেন জি শোয়ানকে বিয়ে করেছিল, শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কটা কি টিকে ছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতেই ডক্টর জি এর কাছে তার সহকর্মীরা জানতে চায় শীতকালীন ছুটিতে সে বাড়ি যাচ্ছে না কেন, সে কি ব্লাইন্ড ডেটে যাবে। ডক্টর জি বলে সে নববর্ষে বাড়ি যাবে, তাই এখন যাচ্ছে না। তারপর সে তার সহকর্মীদের সাথে আরও কিছুক্ষণ সময় কাটায়, আরও কিছুক্ষণ কথা বলে। সহকর্মীদের সাথে কথা শেষ করে ডক্টর জি মিস্টার হং এর সাথে সাক্ষাৎ করতে যায়। মিস্টার হংকে জি এর বাবা মা তার জন্য পাত্র হিসেবে পছন্দ করেছে। মিস্টার হং ডক্টর জিকে বলে, তুমি পড়াশোনাতে ভালো, দেখতে সুন্দরী, তবুও তুমি কখনো ডেট করনি, এটা একটা সন্দেহজনক ব্যাপার। তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে? তাহলে আমাদের বিবাহের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। ডক্টর জি মিস্টার হংকে বলে, এটা আমাদের প্রথম দেখা, এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে ডিসকাস করা উচিত না। মিস্টার হং বলে, ডেটিং, বাইরে যাওয়া, হোটেলে থাকা, সিনেমা দেখা এগুলো অর্থহীন। কারণ হং চায় ডেটিং করে অর্থ আর সময় নষ্ট না করে বসন্ত উৎসবের আগে ডিরেক্ট বিয়ে করে নিতে। সে জিকে বলে, আপাতত পিএইচডি অফ করে তুমি দক্ষতার সাথে ঘরে দেখাশোনা করবে এবং বাচ্চা হওয়ার পরে তোমার পিএইচডি আবারও শুরু করবে। জি বলে, তুমি কতটা প্রগতিশীল, সন্তান লালন পালনের জন্য আমাকে ঘরে আটকে রাখছো না। মিস্টার হং বলে, তোমার পিএইচডি স্টিপেন্ডস আর স্কলারশিপ আমার বেতনের চেয়ে অনেক বেশি, তাই আমার কাজ না করলেও চলবে। হং আরও বলে, আমি ছেলে পছন্দ করি, কিন্তু আমার প্রাক্তন স্ত্রী আমাকে একটি মেয়ে দিয়েছে। যদি তুমি আমাকে একটা ছেলে দিতে পারো, আমি তোমায় মাথায় করে রাখবো। যে মিস্টার হং এর কথার ধরনে বিরক্ত হয়ে তাকে বিদায় দিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। যে তার বাবা মায়ের সাথে দেখা করে জানায় সে বিয়ে করতে রাজি না। তারা বলে, তুমি বিয়ে করো না, এজন্য গ্রামের সবার কাছে আমরা লজ্জায় থাকি। এই বসন্ত উৎসবেই তুমি বিয়ে করবে। যে কোনো উপায় না পেয়ে তার জন্য বয়ফ্রেন্ড আছে সেটা বলে দেয়। সে তালাকপ্রাপ্ত ছেলের চেয়ে অনেক ভালো। কিন্তু তার বাবা মা তার কথা অবিশ্বাস করে। তারা বলে, তাহলে তাকে বাড়িতে নিয়ে এসো। জি বলে, ঠিক আছে, আমি ওকে নিয়ে আসছি। তারপর জি সেখান থেকে চলে যায়। জি তার ফ্রেন্ডকে সবকিছু বলে। তার ফ্রেন্ড বলে, আমি আমার কাজিন চেনকে বলবো তোমার নকল বয়ফ্রেন্ড হওয়ার জন্য। জি বলে, সে রাজি হলে তাকে অবশ্যই আমি বেতন দেব। জি এর ফ্রেন্ড তাকে ফোন করে আর বলে, আমার কাজিন তোমার ভার্সিটি গেটের সামনে সাদা স্যুট পরে কালো গাড়িতে তোমার জন্য ওয়েট করছে। ঠিক সে সময় জি দেখতে পারে তার ফ্রেন্ডের বর্ণনা অনুযায়ী একটি ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জি এসে তাকে বলে, তুমি চেন জিংহা? ছেলেটি অবাক হয়ে বলে, চেন জিংহা? জি বলে, তোমার কাজিন বলেছে তুমি বয়ফ্রেন্ডের অভিনয়ে অভিজ্ঞ, অভিনয়ের জন্য আমি তোমাকে প্রতিদিন 2000 করে দেব। ডিল ডান, কি বলো? উপস্থিত ছেলেটি ছিল হি পরিবারের থার্ড মাস্টার লিং। লিং জিকে দেখে অবাক হয়ে যায় এবং অতীতের কিছু ঘটনা মনে করে সে। জি ছিল লিংয়ের শৈশবের ভালোবাসা। লিং শৈশবে দেখতে মোটা আর খুব আগলি ছিল, সেজন্য তার ক্লাসমেটরা তাকে বুলি করত। জি সবসময় লিংকে বুলির হাত থেকে বাঁচাত। তখন থেকে লিং জিকে পছন্দ করতে শুরু করে। পরবর্তীতে লিং পড়াশোনার জন্য বিদেশে চলে যায়, যে কারণে তাদের মধ্যে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লিং দেশে ফিরে জিকে খোঁজার অনেক চেষ্টা করে। কোইন্সিডেন্টলি আজ জিকে সে খুঁজে পেয়েছে। প্রেজেন্টে জি এর অফার পেয়ে লিং বুঝতে পারে জি তাকে অন্য কেউ ভেবেছে। লিং তার ভালোবাসা ফিরে পাওয়ার এই সুযোগটা একদমই হাতছাড়া করতে চায় না, তাই সেও তখন রাজি হয়ে যায়। জি লিংকে নিয়ে তার বাবা মার কাছে যায়। লিংয়ের ফোন আসায় জি তাকে বাইরে রেখে একাই ভেতরে যায়। জিকে একা দেখে তার বাবা বলে, আমি জানতাম তুমি একাই আসবে। জি এর বাবা মা মিস্টার হং এর সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করতে থাকে। হং বলে, আমি প্রস্তুত বিয়ের জন্য। জি বলে, আমি বয়স্ক পুরুষদের পছন্দ করি না, এটা তোমার অজ্ঞতাকে প্রকাশ করে। লিং বলে, 25 বছর বয়সের পর মেয়েদের মূল্য কমে যায়, তোমার বয়স 30-এর কাছাকাছি, তুমি এখন বর্জ্য পদার্থের মতো। লিং জিকে অপমান করে অনেক কথা বলে। জি হং এর তর্কের এক পর্যায়ে জি এর বাবা জিকে চড় মারে। হাং বলে, যদি আমি তোমাকে বিয়ে না করি তোমার কখনোই বিয়ে হবে না। তখন সেখানে লিং এসে বলে, কে বলেছে তার বিয়ে হবে না? লিংকে দেখে জি বলে, বাবা মা, এটা আমার বয়ফ্রেন্ড চেন জিংহা। হাং বলে, গিউ, তোমার মেয়ের ইতোমধ্যে একজন পুরুষ আছে, তারপরও আমার সাথে গেম খেলছো। তারপর হাং রাগ করে সেখান থেকে চলে যায়। লিং জি এর বাবা মাকে উপহার দিলে তারা তা অ্যাকসেপ্ট করতে দ্বিধা প্রকাশ করলে লিং বলে,
বড়দের উপহার দেওয়া আমাদের ঐতিহ্য, সম্মান প্রদানের একটা মাধ্যম। তাছাড়া জি আমাকে বলেছে আপনি সারা বছর কতটা কঠোর পরিশ্রম করেছেন তাদের জন্য, আপনাকে সম্মান জানানো আমার কর্তব্য। সেখানে জিয়ের বোন এসে নিজের পরিচয় দিয়ে বলে, জিজু আমি জিয়ের ছোট বোন লুলু। লিং বলে, শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি নবজাতক ছিলে। জু বলে, তুমি আমাকে আগে দেখেছ? লিং বলে, তোমার বোন আমাকে তোমার ছবি দেখিয়েছে। জি তো লিংয়ের অভিনয় মুগ্ধ। তারা সকলে একসাথে ড্রিঙ্ক করে। মাতাল অবস্থায় গিয়েও বলে, আমার বড় মেয়ের বিয়ে, পুরো গ্রামকে জানাবো। তারা আমাকে উপহাস করে আমার ছেলে না থাকার জন্য। ওদের ছেলেরা আমার মেয়ের মতো মেধাবী না। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্নাতক। আমার মেয়ের জামাইও সেরা। লি জিংকে বলে, তোমার বাবা তোমাদেরকে নিয়ে খুব প্রাউড ফিল করে। জি বলে, সে আমার বাবা, আমি তাকে তোমার চেয়ে ভালো চিনি। তারপর লিংয়ের জন্য বিছানা ঠিক করে সে বলে, তুমি এখানে থাকবে, আমি লুলুর সাথেই থাকবো, কিছু লাগলে আমাকে ফোন করো। কিন্তু লুলু বাইরে দিয়ে তাদেরকে আটকে দেয়। লুলুকে দরজা খুলতে বললে সে বলে, সিস আমি তোমাদের চ্যাটিং লিস্ট দেখেছি, আমি সব জানি তোমাদের ব্যাপারে। জি ভয় পেয়ে গেলে লুলু বলে, টেনশন করো না, আমি বাবা মাকে কিছুই বলবো না। যেহেতু তাকে আমার জিজু হিসেবে পছন্দ হয়েছে, তাই আমি চাই তোমরা একে অপরের সাথে টাইম স্পেন্ড করো। জি তখন বাধ্য হয়ে লিংয়ের সাথে বেড শেয়ার করে। জি লিংকে বলে, আমার সাথে যেহেতু আছো তাই তোমার আমাদের পরিবার সম্পর্কে ধারণা নেওয়া উচিত। জি বলতে শুরু করে, তার সকল চাচাদের ছেলে আছে, শুধু তার বাবার কোনো ছেলে নেই, তাই তারা সবসময় আমাদের হেয় প্রতিপন্ন করে। তারা ছেলেদের প্রাধান্য দেয় বেশি, কিন্তু মেয়েদের পায়ের নিচে রাখতে চায়। কিন্তু আমি তা একদমই মানতে পারিনি। এই কারণেই আমি আরও জোর দিয়ে পড়াশোনা করেছি, ছেলেরাও আমাকে হারাতে পারেনি। লিং বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি ব্যতিক্রম, আর যে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে। জি বলে, আমাকে তোষামোদ করা বন্ধ করে এখন ঘুমাতে যাও। লিং মনে মনে বলে, যখন ছোট ছিলাম তুমি আমাকে রক্ষা করেছিলে, এখন আমি তোমাকে রক্ষা করব। পরের দিন সকালে জিয়ের কাজিনেরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখন জি সেখানে উপস্থিত হলে তারা ব্যঙ্গ করে বলে, আমাদের পরিবারের পিএইচডি ফিরে এসেছে। গত রাতে ছোট চাচা তোমার বয়ফ্রেন্ডের কথা বলেছিল, সে কোথায়? লুলু বলে, জিজুর গাড়ি পার্ক করে আসছে। জিয়ের কাজিন বলে, সে কি গাড়ি চালায়? জি বলে, মাজদা। তার কাজিন ব্যঙ্গ করে বলে, তুমি একজন পিএইচডি হোল্ডার, ভেবেছিলাম তুমি একজন সিইওকে বেছে নেবে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড একটা সস্তা মাজদা চালায়। তোমার বয়ফ্রেন্ড থেকে তো আমাদের ছোট বোনের স্বামী অনেক বড় লোক। ছোট বোন গর্ব করে বলে, হিউ হে গ্রুপের এক্সিকিউটিভ। তখন সেখানে লিং চলে আসে। সে জিকে বলে, হে গ্রুপের কেউ আছে? আমি ওখানে কাজ করি। হিউকে দেখিয়ে সে বলে, সেখানকার সে একজন এক্সিকিউটিভ। পরবর্তীতে তারা সকলেই তার দাদির সাথে দেখা করতে যায়। দাদিকে সকলে গিফট দেয় বসন্ত উপলক্ষে। লিং জিয়ের দাদির জন্য ড্রাগন রাইস গ্রুপের এক বক্স চা আনে। জিয়ের কাজিন গোয়েন বলে, শুনেছি এই চা একজন অধ্যাপক এবং তার পিএইচডি টিম দ্বারা তৈরি করা হয়েছে। বছরের পর বছর গবেষণার পর এটা পুরস্কারও জিতেছে। এই চা বয়স্কদের সাহায্য করে দীর্ঘজীবী হতে এবং সুস্থ থাকতে। দাদি হিউ এই চা কিনেছে, তাই ভাবলাম তোমাকে এটা দিই। গোয়েন এবং লিকে ছোট দেখানোর জন্য বলে, লিয়ের দেওয়া চা দেখিয়ে বলে, তুমি সাধারণ একজন ইন্টার্ন হয়ে ড্রাগন রাইসের এক্সিকিউটিভদের উপহার দিতে পারো না। লিং বলে, এগুলো তো আমাদের ড্রাইভাররাও পেয়েছে। হিউ বলে, তুমি কি জানো এটা কতটা বিরল? তোমারটা নিশ্চয়ই সস্তা এবং নকল জিনিস। লিং বলে, ভেরিফিকেশন কোড আছে, স্ক্যান করে দেখো। পরীক্ষা করলে হিউয়ের চা নকল প্রমাণিত হয়। হিউ বলে, হে গ্রুপের ইন্টার্ন হয়ে সে কিভাবে প্রিমিয়াম উপহার পেতে পারে? এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়। হিউজিকে আজে বাজে কথা বললে লিং বলে, ইনাফ, এবার থামো। জিয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে একটা সুযোগ দেব, তুমি তার কাছে ক্ষমা চাও। হিউ বারণ করলে তাদের তর্ক বিতর্কের মধ্যে দাদি বলে, তোমাদের উপহারের জন্য আমি কৃতজ্ঞ, আমি দুটো উপহারই রাখবো। জি বলে, হিউয়ের দেওয়া চায়ের মেয়াদ উত্তীর্ণ, এটা তোমার শরীরের জন্য খুবই ক্ষতিকর। হিউ বলে, এটা ড্রাগন গ্রুপের দেওয়া। লিং বলে, ড্রাগন গ্রুপে নতুন বছরের উপহার পাওয়ার তালিকাতে হিউ নামের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। হিউ বলে, ইম্পসিবল, এটা সরাসরি কোম্পানি থেকে এসেছে। লিং কোম্পানিকে মেসেজ করে হিউকে চাকরি থেকে বের করে দিতে বলে। তখনই হিউয়ের ফোনে কল আসে। গোয়েন বলে, দেখো, নিরাপত্তা পরিচালক আমার স্বামীকে ফোন করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই চা নকল এবং তারা একটি প্রতিস্থাপন করতে চান। তখনই লিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, টিম লিডার তোমাকে বরখাস্ত করা হলো। হিউ রেগে গোয়ানকে চড় মারে আর বলে, তুমি আমাকে ধ্বংস করেছ। হিউ আর গোয়ান তখন সেখান থেকে ইমিডিয়েটলি বের হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর গোয়েন আবারও ফিরে আসে। সে একটি ভিডিও দেখে বলে, ব্রেকিং নিউজ, জিয়ের বয়ফ্রেন্ড একজন বেতনভুক্ত অভিনেতা যে টাকার বিনিময়ে জিয়ের বয়ফ্রেন্ডের অভিনয় করছে। জিয়ের বাবা বলে, এসবের অর্থ কি? গোয়েন বলে, চাচাজি, এর কখনো বয়ফ্রেন্ড ছিল না, পুরো পরিবারকে বোকা বানানোর জন্য সে একজন অভিনেতাকে ভাড়া করেছে। এখন এটা পুরো গ্রাম জানে, সে আমাদের পরিবারের নাম কলঙ্কিত করেছেন। জিয়ের সত্য সকলের সামনে আসায় সে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। জিয়ের বাবা জিকে বলে, তুমি আমাদের সাথে এমন কি করে করতে পারো? জি বলে, বাবা, তুমি তাদের প্রতারণাতে একদমই কান দিও না, আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে বলছি। জিয়ের বাবা রেগে জিকে চড় মারে। তখন জি বলে, সে যদি ভাড়া করাও হয় এটা করতে তুমি বাধ্য করেছ। লিং বলে,
গতকাল তুমি বলেছিলে জি আপনার গর্ব, আর আজ বাইরের লোকদের থেকে শোনা কয়েকটি কথার কারণে তুমি তাকে অস্বীকার করতে চাও। গোয়েন সহ তার সকল কাজিনরা জিয়ের বাবাকে উস্কানিমূলক অনেক কথা বলে। তাদের ঝগড়ার মধ্যে দাদি বলে, তোমার কি মনে হয় আমি ইতোমধ্যেই মারা গেছি? গোয়েন বলে, দাদি আমি জানি তুমি সোয়ানকে ভালোবাসো, কিন্তু সে পুরো গ্রামে আমাদের হাসির পাত্র বানিয়েছে। দাদি তখন কারো কথায় পাত্তা না দিয়ে লিংকে বলে, সত্যি করে বলো, তুমি কি আমার নাতনির সাথে সত্যি ডেটিং করছো? লিং বলে, দাদিমা ডেটিং ভুলে যাও, যদি তুমি আমাকে বিয়ে করতে বলো এখনই আমি হ্যাঁ বলবো। দাদি বলে, তাহলে এই ভিডিওটি? লিং বলে, দাদিমা ওই ভিডিওটি ক্লিপটার মাধ্যমে আমার একটা ছোট নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছি, বয়ফ্রেন্ড ভাড়া করা ছিল গল্পের একটি অংশ। লিং প্রমাণস্বরূপ বলে, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মাই রেন্টেড বয়ফ্রেন্ড শিরোনামের নাটকটি অনুসন্ধান করো। আমার তো শুধুমাত্র স্ক্রিপ্টের সংলাপ ব্যবহার করে মিম তৈরি করার ইচ্ছা ছিল। তখন জিয়ের মা বলে, আমরা আমাদের মেয়ের সাথে অন্যায় করেছি, যে এটা তুমি আগে কেন ব্যাখ্যা করনি আমাদের? গোয়েন তো নাছরবান্দা, সে কিছুতেই লিংকে বিশ্বাস করে না, তাই সে বলে, আগে প্রমাণ করো তুমি কোনো ফ্রড না, তোমার আইডি এবং সকল কাগজপত্র আমাদের দেখাও। লি বলে, অবভিয়াসলি। তখন লিং ভাবে যদি সবাই জানতে পারে আমি চেন না তাহলে জিয়ের জন্য আরও ঝামেলা তৈরি হবে, তাই লিং বলে, সরি আমি আমার আইডি কার্ডটা আনতে ভুলে গেছি। গোয়েন বলে, তাহলে স্বীকার করো তুমি একজন ফ্রড। জি বলে, সে আমার বন্ধুর চাচাতো ভাই, আমি এখনই তাকে ফোন করছি। লিং বলে, প্রয়োজন নেই, আমি আমার বন্ধুকে কাগজপত্র সাথে করে আনতে বলেছি। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে চেন নাম দিয়ে সকল কাগজ বানিয়ে আনতে বলে। গোয়েন বলে, যদি তোমরা দুজন সত্যিকারের কাপল হও তাহলে কাগজপত্র এখানে আসতে আসতে তোমাদের চ্যাট লিস্ট দেখাও। লিং বলে, আমি সবসময় কথোপকথনের পর চ্যাট ডিলিট করে দিই। গোয়েন বলে, দাদি চাচা এবং চাচি লোকটা এতক্ষণ ধরে মিথ্যা বলে আসছে। গোয়েনজিকে এতটাই হিংসা করত যে সে চাইছিল জি যেন গ্রাম ও পরিবারের সামনে লজ্জিত হয়, কিন্তু লিং তার সকল চাল আগে থেকেই বুঝতে পারে, তাই নিজের নাম পরিবর্তন করে চেন নামে সকল আইডি বানিয়ে সবাইকে এটা প্রমাণ করে দেয় যে তার আর জিয়ের মধ্যে আসলেই সম্পর্ক আছে। তখন সেখানে হিউ আসে আর বলে, আমি ড্রাগন গ্রুপের স্টাফ লিস্ট চেক করেছি, চেন নামে কোনো কর্মচারীই নেই, তুমি মিথ্যা বলেছ। লিং বলে, তুমি কি এখন আর এইচআর টিমে আছো? তুমি কিভাবে জানলে? হিউ বলে, যদিও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে তবু আমি কোম্পানির ইন্টারনেট ব্যবহার করতে পারছি, সেখানে সকল স্টাফদের রেকর্ড করা আছে, কিন্তু তোমার নাম সে তালিকায় ছিল না। গোয়েন খুশি হয়ে বলে, জি তোমার প্রেমিক তো তার পরিচয় প্রমাণ করতে পারবে না, সে স্পষ্টতই একজন প্রতারক, এমনকি তোমাকেও বোকা বানানো হয়েছে। তখন সেখানে লিংকের অ্যাসিস্ট্যান্ট আসে, সে বলে, আমি প্রমাণ করতে পারি সে মিথ্যা বলছে না। হিউ বলে, মিস্টার পে সিওর অ্যাসিস্ট্যান্ট। হিউ লিংকে দেখিয়ে বলে, সে আমাদের কোম্পানিতে চাকরি করে এমনটাই দাবি করছে, সে আমাদের গ্রুপের নামে জালিয়াতি করছে। অ্যাসিস্ট্যান্ট পে বলে, আমাদের কোম্পানি বলো না, তুমি আর ড্রাগন গ্রুপের কর্মচারী নেই। সে তার পরিচয় দিয়ে বলে, আমি পে চুং, ড্রাগন রাইজের সিওর অ্যাসিস্ট্যান্ট। আর লিংকে দেখিয়ে বলে, তিনি হলেন চেন, আমাদের গ্রুপের টেকনিক্যাল ডিরেক্টর, এটা তার কোম্পানির আইডি। হিউ বলে, এটা অসম্ভব। অ্যাসিস্ট্যান্ট পে বলে, সে গত মাসেই যোগ দিয়েছে, তার চাকরির রেকর্ড আপডেট করা হয়নি। তখন হিউ গোয়েনকে বলে, তোমার জন্য আজ এই ঝামেলার সৃষ্টি হয়েছে, আমি তোমাকে অবশ্যই ডিভোর্স দিয়ে দেব। গোয়েন জিকে বলে, তুমি আমাকে সকলের সামনে লজ্জিত দেখতে চেয়েছিলে, তোমার সম্পর্কটা ভেঙে যাবে। জি গোয়েনকে একটা চট দিয়ে বলে, তুমি পাগল, নিজের বোনকে অভিশাপ দিচ্ছ। লিং বলে, দাদি আমি দ্রুত বিয়ে করে নিতে চাই, কারণ আমি চাই না এটা নিয়ে জি আর কোনো প্রশ্নের সম্মুখীন হোক। দাদি বলে, ষষ্ঠ চন্দ্র তিথি শুভ, আগামীকাল সিভিল অফিস খুলবে, সেখান থেকে লাইসেন্স করে ফেলো। লুলু বলে, তাহলে আমরা ভোজসভার আয়োজন করব। জি লিংকে সেখান থেকে টেনে ভেতরে নিয়ে যায়। জি লিংকে বলে, তুমি কি পাগল? আমরা তো শুধুমাত্র প্রেমের নাটক করছিলাম। লিং বলে, এটাও নাটকের একটি অংশ, শুধু নামেই বিয়ে, বিবাহের সার্টিফিকেট পেলেই সবকিছুর সলিউশন হয়ে যাবে, আর পারিবারিক প্রেশারের মুখোমুখি হতে হবে না। তারপর তারা দুজন মিলে বিয়ে করে নেয়। লিং সুযোগের সম্পূর্ণ সৎ ব্যবহার করেছিল বিয়েতে, সে নিজের আসল কাগজপত্র দিয়েই জিকে বিয়ে করেছিল। সে মনে মনে ভাবে, যে মেয়ের জন্য আমি এতদিন ধরে আকুল ছিলাম সে আসলে আমার স্ত্রী হয়ে গেছে। পরবর্তীতে লিং জিয়ের কাছে ধরা না পড়ে যায়, তার জন্য বিয়ে ডকুমেন্ট নিজের কাছে রেখে দেয়। জি ডকুমেন্ট চাইলে লিং বলে, এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমার কাছে সংরক্ষিত থাকবে। জিয়ের বাড়িতে তারা একত্রে বসে ডিনার করছিল। তখন জিয়ের বাবা জিকে বলে, আমি তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই, আমি অজ্ঞ ছিলাম, সবসময় ভাবতাম যে আমার ছেলে না থাকায় লোকেরা আমাকে নিয়ে হাসবে, আসলে আমি বুঝতে পারিনি আমার দুই কন্যা 200 ছেলের চেয়েও ভালো। লিং বলে, আঙ্কেল ভবিষ্যতে আমাকে আপনার ছেলের মতোই ট্রিট করবেন, যখনই আপনার টাকা বা সাহায্যের প্রয়োজন হবে আমাকে ফোন করে জানাবেন। খাবার শেষে সকলে যার যার ঘরে চলে যায়। জিয়াজ একটু বেশি ড্রিঙ্ক করার কারণে সে ড্রাঙ্কড হয়ে গেছে। লিং তাকে রুমে নিয়ে আসে। লিং তাকে আহ্লাদ করে বউ বললে, জি বলে, আমি তোমার থেকে 2 বছরের বড় বোনের মতো। লিং বলে, ঠিক আছে, আমি তোমাকে বোন বলে ডাকবো, তোমাকে একেবারে স্ত্রী বলে ডেকেছি, এটা কি এতটাই বিরক্তিকর? জি বলে, আমরা বিয়ে করেছি কিন্তু তুমি আমাকে অভিনন্দন জানাওনি, আমি চুমু খাবো। লিং বলে, তুমি কি আমাকে চিনতে পারছো?
জি বলে, আমি ড্রাঙ্ক না, তুমি ছোট ভাই, কিন্তু এখন তুমি আমার স্বামী। জি লিংকে জোর করে কিস করে এবং দুজনে একসাথে সুন্দর একটি সময় কাটায়। পরের দিন সকালে জি দেখে সে লিংয়ের বুকের উপরে শুয়ে আছে। লিং সকালে শুভেচ্ছা দিলে জি বলে, তুমি আমার লেপের মধ্যে কেন? আমি তো কিছুই করিনি। তুমি কি ইতোমধ্যে ভুলে গেছো গত রাতের কথা? জি বলে, কি করেছি? লিং বলে, আমরা একসাথে ঘুমিয়েছি। প্রথমে তুমি আমাকে চুমু খেয়েছো, তুমি ড্রাঙ্ক ছিলে তাই এমনটা করেছো, এটা নিয়ে টেনশন করো না। এরপর দেখা যায় ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের সময় জি এর ফ্রেন্ড কল করে। সে বলে, তোমাদের ছোট্ট প্রেম কেমন চলছে? জি বলে, সব ঠিক আছে। ফ্রেন্ড বলে, চেন আমার মেসেজের উত্তরও দেয়নি, আমি এটা জানতাম সে এমনটাই করবে। তোমরা দুজনে মজা করেছো, তবে সাবধান, আমার কাজিন কিন্তু একটা প্লে বয়। সাময়িক মজা করো, কিন্তু সিরিয়াস হও না। জি বলে, তোমার কি এটা আমাকে আগে বলা উচিত ছিল না? ফ্রেন্ড বলে, এর মানে কি? তাকে ফোন দাও, আমি কথা বলতে চাই। লিংকে ফোন দিলে সে ফোনটা কেটে দেয় দ্রুত। জি ফোন কাটার কারণ জানতে চাইলে লিং বলে, সে খুবই ডিসকাস্টিং। জিং এবং লির বিয়ে উপলক্ষে তার বাবা মা গ্রামে ভোজের আয়োজন করতে চায়। জি লিংকে বলে, এর বাবা মা বিদেশ ভ্রমণ করেছে, আমাদের কি তাদেরকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত না? জি এর বাবা বলে, এটা ইম্পসিবল, আমি ইতোমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি। লিং বলে, আমি তাদের অবিলম্বে ফিরে আসার জন্য কল করব। জিকে তার বোনের বউয়ের সাজে সজ্জিত করা হচ্ছিল। তখন লুলু বলে, সিস, তোমাদের নকল প্রেমের মতো বিয়েটাও কি নকল? জি বলে, আরে আস্তে কথা বলো। লুলু বলে, সে তো তোমার উপর ক্রাশড, সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে, তোমরা এই সম্পর্কটাকে বাস্তবে পরিণত করে নাও। জি কিছু বলবে তখনই সেখানে লিং চলে আসে। লিং জিকে দেখে বলে, আজ তোমাকে অসাধারণ দেখাচ্ছে। জি বলে, তুমি নিজেও তো দেখতে খুব একটা খারাপ না। লিং বলে, কাল্পনিকভাবে ধরে নাও যদি আমি বলি আমি তোমার জন্য অনুভূতি রাখি, তুমি কি বিশ্বাস করবে? জি বলে, কখনোই না, আমার ফ্রেন্ড আমাকে সতর্ক করেছে তুমি একজন প্লে বয়। তখন সে বলে, তোমার কি মনে হয় না লুলু ঠিকই বলেছে? কেন আমরা এই ভুয়া সম্পর্কটিকে বাস্তবে পরিণত করব না? জি তখন বলে, সুযোগ নেই। আর এটা বলেই সে ঘর থেকে বের হয়ে আসে। এদিকে একটা বাচ্চা ছেলে জিকে বাজে কথা বললে লিং তাকে ধমকে জিয়ের কাছে তখনই ক্ষমা চাইতে বলে। বাচ্চাটি ক্ষমা না চাইলে লিং বলে, আমি তোমার প্যান্টে আতশবাজি জ্বালিয়ে দেব। বাচ্চাটির মা এসে লিংকে বলে, তুমি বড় হয়ে কেন একটি বাচ্চাকে বুলি করছো? বাচ্চাটি বলে, আমি কিছুই করিনি, এগুলো আমাকে একজন বলতে বলেছে, সরি। লিং বাচ্চাটিকে বলে, এখন থেকে যদি কেউ আমার স্ত্রীকে খারাপ কথা বলে তাহলে আমাকে জানাবে, আর এর বদলে তোমাকে পুরস্কৃত করব। জি বলে, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো কেন? লিং বলে, ছোটবেলায় আমি ভীতু ছিলাম, ছোটবেলায় আমাকে বুলি হতে দেখে আমার প্রথম প্রেম আমাকে পাল্টা লড়াই করতে বলেছে সাহসের সাথে। তারপর অনুষ্ঠান শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে গোয়ান এসে হাজির হয়। সে বলে, দাদি, আমি তার নির্লজ্জ গোপন কথাগুলো প্রকাশ করতে এসেছি। সে সকলকে একটি ছবি দেখিয়ে বলে, জি কোনো এক বৃদ্ধের জারজ সন্তানকে বহন করছে। ছবিতে একজন বৃদ্ধ লোকের সাথে জি বসে কথা বলছিল। গোয়ান বলে, ছবির এই মহিলাটি কি তুমি? জি বলে, হ্যাঁ, এটা তো আমি। গোয়ান বলে, তাহলে বৃদ্ধ লোকটিকে? চুপ না থেকে সত্যি করে বলো, তোমাদের দুজনের মধ্যে একটা অনুচিত সম্পর্ক আছে মনে হয়। জি বলে, গোয়েন, তুমি কি জানো না গুজব ছড়ানো বেআইনি? গোয়েন বলে, তুমি স্বীকার করবে না তাই তো? গোয়েন তার সাথে উপস্থিত মেয়েটিকে বলে, একদিন আমি রেস্টুরেন্টে খাচ্ছিলাম, তখন জিকে একজন বৃদ্ধের সাথে দেখতে পেলাম, তারা সন্তান প্রসব নিয়ে আলোচনা করছিল। লিং ছবিটি দেখে ভাবে, এই বৃদ্ধ লোকটি দেখতে আমার দাদুর মতো। জি বলে, তুমি অন্তরঙ্গ হয়ে বলতে কি বোঝাতে চাচ্ছ? গতকাল আমি তোমাকে তোমার দাদুকে হাঁটতে সাহায্য করতে দেখেছি, তার মানে কি তোমাদের সম্পর্কটা অনুচিত? তুমি কি নিশ্চিত যে আমার সন্তান প্রসবের বিষয় নিয়ে আলোচনা করছিলাম? আসলে আমি তখন ভ্রূণ প্রতিস্থাপন সম্পর্কে কেবল মৌখিক ধারণাগুলোই উল্লেখ করছিলাম। লিং বলে, তোমার মস্তিষ্ক ব্যবহার করা উচিত ছিল যে জীববিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যায় বিষয়ে পড়েছে। গোয়েন জিকে বলে, অজুহাত দেখানোটা বন্ধ করো, সবাইকে বলো এই লোকটা আসলে কে। তুমি কি জানো তিনি একজন বিখ্যাত বায়োমেডিক্যাল অধ্যাপক? আমি তার সম্পূর্ণ পরিচয়টা এখনই প্রকাশ করতে পারছি না। জি এর বাবা বলে, এটি কি তোমার শিক্ষক? জি বলে, বাবা, ছবির ব্যক্তিটি একজন সম্মানিত বয়স্ক মানুষ, তার গবেষণায় জৈব চিকিৎসা প্রকল্প জড়িত। গোয়েন কথা পেঁচিয়ে যাচ্ছিল। তখন লিং বলে, সে আমার দাদু। জি আর আমার ব্রেকআপ হওয়াতে সে জিকে বোঝানোর জন্য সেখানে গিয়েছিল। যে মেয়েটাকে গোয়েন নিয়ে এসেছিল সে বলে, যথেষ্ট হয়েছে, মনে হচ্ছে আমরা ভুল করে ফেলেছি, চলো চলে যাই। জি বলে, দাঁড়াও, এটা আমার বিয়ের ভোজ, কোনো বাজার না, তুমি শুধু আসা যাওয়া করতে পারো না। গোয়েন বলে, বিয়ের জন্য অভিনন্দন, তুমি কি আশা করছো? আমি তোমাকে নগদ কিছু উপহার দিব? জি বলে, আজ আমার বিশেষ দিন, তবুও তুমি আমাকে প্রকাশ্যে অপমান করার সাহস কোথায় পাও? এখনই ক্ষমা চাও, তাহলে আমি পুলিশ ডাকবো, সব প্রতিবেশীরা সাক্ষ্য দিতে পারবে। মেয়েটি বলে, এটাকে আর বাড়িয়ে দিও না, দুঃখিত, আমি ক্ষমা চাইছি বলেই সে সেখান থেকে চলে যায়। জি গোয়েনকে বলে, তুমি সবসময় একটা উদ্দেশ্য নিয়ে আসো, কিভাবে আমাকে সকলের সামনে বিব্রত করতে পারবে? গোয়েন রেগে গিয়ে বলে, হ্যাঁ, তুমি সবসময় ভালো ছিলে, পড়াশোনা, মারামারি, সবকিছুতেই। এখন তুমি একজন দক্ষ স্বামীও পেয়েছ, তুমি ইতোমধ্যেই সব জিতে গেছো।
আর কত অপমান করবে আমাকে। তখন তার দাদি গোয়েনকে একটি চড় মেরে দেয়। গোয়েন বলে, দাদিমা তুমি আমাকে কেন মারছো? দাদি বলে, যেহেতু তোমার বাবা মা নেই তাই আমি নিজেই তোমাকে শাসন করব। গোয়েন বলে, সে আমাকে উপহাস করছে, ক্ষমতার অপব্যবহার করছে। দাদি বলে, এখানে সবাই সত্যটা দেখতে পাচ্ছে, তুমি প্রথমে নিজেকে লজ্জিত করেছ। গোয়েন বলে, দাদিমা তুমি আগে তো এমন ছিলে না, তোমরা সবাই আমার বাধ্যতার প্রশংসা করতে। জি বলে, কারণটা নিজেই খুঁজে বের করো। সমাজ বলে মেয়েদের অবশ্যই শিক্ষিত হতে হবে, ভালো স্ত্রী এবং মা হওয়ার জন্য বিনয়ী হতে হয়। গোয়েন বলে, আমি আমার বাবা মায়ের কথা মেনে চলেছি, যেভাবে বলা হয়েছে সেভাবেই বিয়ে করেছি। আর আমার পুরস্কার কি? আমি একজন গৃহকর্মী হয়েছি, পুরো পরিবারের সেবা করছি, সবার প্রতিটি প্রয়োজন মেটাচ্ছি, নির্যাতন সহ্য করছি। এদিকে তুমি শৈশব থেকেই বিদ্রোহ করছো, ঐতিহ্য উপেক্ষা করছো, তবুও এখন তোমার কাছে সবকিছু আছে। কেন? আমি কোথায় ভুল করেছি? জি বলে, চোখের জল মুছে ফেলো এবং মনোযোগ দিয়ে শোনো। যখন আমি ছোট ছিলাম তখন তুমি একাই বড়দের কাছ থেকে প্রশংসা পাচ্ছিলে। আমি পড়াশোনা করেছিলাম আমার কিশোর বয়সে, তুমি ডেট করেছিলে, সামাজিকীকরণে অংশ নিয়েছিলে, আর আমি প্রচণ্ড গরমে ক্লাসরুমে আটকে থেকে সমস্যার সমাধান করছিলাম। আমার বয়স তখন 20-এর কোঠায়, তুমি বিয়ে করেছো, তোমার বাচ্চা হয়েছে, কিন্তু আমি ল্যাবে দিন কাটাতাম, ল্যাবের পশুদের পাশেই ঘুমাতাম। তারা বলেছিল আমার মতো মেয়েরা কখনো স্বামী পাবে না এবং চিরকাল আনম্যারিড থাকবে, তারা নারীদের ভাগ্য নির্ধারণ করে দেয়। কিন্তু এখন আমার দিকে তাকাও, আমি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছি, নিজে প্রতিষ্ঠিত হয়ে অবিবাহিত থেকেও তুমি সুখ পাবে। গোয়েন বলে, পরবর্তী জীবনে আমি কঠোরভাবে পড়াশোনা করব এবং তোমাকেও ছাড়িয়ে যাব। আমি তোমার স্বামীর চেয়ে বেশি মেধাবী একজন পুরুষ খুঁজে বের করব। জি বলে, পরের বার কেন? তোমার বয়স মাত্র 20 বছর, জীবন তো এখনও শেষ হয়নি, এখন আর ফিরে যাওয়ার দরকার নেই, আজ থেকেই শুরু করো, পরিবর্তন হলো আসল পুনর্জন্ম। গোয়েন বলে, সরি, এটা আমার দোষ, আমি আর কখনো এত বোকামি করব না। উপস্থিত সকলেই তখন বুঝতে পারে ছেলে মেয়ে কোনো বিষয় না, প্রকৃত শিক্ষা মানুষকে সম্মানিত করে। তারপর তারা সকলে মিলেই ডিনারটা খুব এনজয় করে। জি ও লিং একসাথে কথা বলছিল, তখন সেখানে লুলু এসে বলে, খারাপ খবর। জি বলে, কি হয়েছে? একটা নিঃশ্বাস নাও, ধীরে ধীরে ব্যাখ্যা করো। লুলু বলে, ইস্ট ভিলেজের বৃদ্ধ ইউয়ান বিয়ের ভোজের পর অসুস্থ হয়ে পড়েন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সন্দেহ খাদ্যে বিষক্রিয়া রয়েছে, আমার পরিবার হয়তো বড় সমস্যায় পড়েছে। জি এবং লিং হসপিটালে যায় ইউয়ান চাচাকে দেখতে। জি এর কাজিন ব্রাদার বলে, তোমার বিয়ের ভোজ খেয়ে বাবা অসুস্থ হয়েছে। জি বলে, যদি খাবারে বিষক্রিয়া হয় তাহলে চাচা ইউয়ান একাই শিকার হতে পারবে এর। জি কিছু ঔষধ দেখে বলে, এগুলো কি বাড়ির ওষুধ? তার ছেলে বলে, এটা তার রক্তচাপের ওষুধ, সে প্রতিদিন খায়। জি বলে, সমস্যাটা ওই বক্সিকান ঔষধের জন্য হয়েছে। বক্সি-1-এর পটাশিয়াম ক্লোরাইড থাকে, যা রক্তচাপের ওষুধের সাথে মিশে গেলে এটি হজমের জটিলতা সৃষ্টি করে। জি এর কথা কেউই বিশ্বাস না করলে লুলু বলে, সে ফার্মাকোলজিতে পিএইচডি করেছেন, সে ওষুধে বিশেষজ্ঞ। জি বলে, চাচার কি সম্প্রতি পেশি দুর্বলতা বা অনিয়মিত হৃদস্পন্দন ছিল? জি এর চাচা বলে, তুমি কিভাবে জানলে? জি বলে, ওগুলো হাইপার ক্যালোমিয়ার লক্ষণ। তখন একজন ডক্টর কেবিনে প্রবেশ করে বলে, পরীক্ষার ফলাফল এসেছে, ও ওষুধটি হাইপার ক্যালোমিকের কারণ, এর ফলে পাচনতন্ত্রের জটিলতা দেখা দিয়েছে, এটা কোনো খাবারের বিষক্রিয়া না, ওষুধগুলো পরিবর্তন করা হয়েছে, নার্স শীঘ্রই সেগুলো নিয়ে আসবে। যে পরিষ্কার রেজাল্ট আনতে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেখানে যে ওষুধের উপকরণ দেখেই রোগের কারণ বলে দিল। এটা দেখে তখন সকলেই খুবই অবাক হয়ে যায়। চাচা বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে আগে ভুল বুঝেছিলাম, শিক্ষা সত্যিই পরিবর্তন আনে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর জিয়ের চাচা জিয়ের বাড়িতে খাবার পাঠায়। পুরো গ্রামে জির সুনাম করে বলে, সে ডক্টরদের থেকেও বেশি জানে, সে মেডিসিন দেখেই সবকিছু বলে দিতে পারে। গ্রামের সকল বাচ্চাদের জিয়ের মতো হতে বলে। বাড়িতে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ঠিকভাবে খাবারও খেতে পারে না, সকলে তার কাছে মেডিসিন নিয়ে আসে এবং মেডিসিন সম্পর্কে জানতে চায়। জিও খুব ধৈর্য সহকারে সবার প্রশ্নের উত্তর দিতে থাকে। সকলে বলে, জি এবং লুলু আমাদের গ্রামের গর্ব। জি এবং লিং শহরে ফিরে যাবে, তাই জিয়ের বাবা মা তাদের সাথে অনেক খাবার দিয়ে দেয়। জি বলে, কেন এইসব নেব? তার বাবা মা বলে, এটা তোমার জন্য না, লিংয়ের জন্য, তোমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবে। লিং বলে, ধন্যবাদ মা বাবা, আমার পরিবার এটা খুবই পছন্দ করবে। তারপর তারা সকলকে বিদায় জানিয়ে চলে আসছে। লিং গাড়ি চালাচ্ছিল আর জিয়ের সাথে বিয়ে নিয়ে কথা বলছিল। লিং বলে, আমাদের বিয়ে চিরকাল ধরে রাখি, এতে কি সমস্যা হবে? তুমি কি মনে করো বিয়ের পরে এই সবকিছু শেষ হয়ে যায়? জি বলে, বিয়ের পর সন্তান নেওয়ার একটা প্রেশার আসে, একটার পর একটা বাচ্চা, এটা কখনো শেষ হয় না। লিং বলে, তাহলে তুমি কি আমার সাথে একটা বাচ্চা রাখতে রেডি? জিং বলে, আমি শুধুমাত্র একটা কাল্পনিক এক্সাম্পল দিচ্ছিলাম, তুমি এখন গাড়ি চালাও। হঠাৎই তাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। লিং টায়ারটা ঠিক করতে বের হয়, জিকে গাড়ির ভেতরে বসতে বলে, কারণ বাহিরে ঠান্ডা। জি তার কেয়ার দেখে ভাবে তার অভিনয়ের ফাঁদে পা দেওয়া যাবে না। গাড়ি ঠিক হওয়ার পরে যখনই তারা গাড়ি স্টার্ট দেবে
তখনই কিছু লোক তাদের আটকে দেয়। যখন এই লোকগুলো তাদের আক্রমণ করবে তখন জি বলে, আমি সিংজাং গ্রামের বাসিন্দা, আমার বাবা জিইউয়ে। লোকগুলো বলে, তুমি ওল্ড জি এর পিএইচডি করা মেয়ে। লিং বলে, আপনি আমার গাড়ির টায়ার পাংচার করেছেন কেন? লোকগুলো বলে, আমরা আপনার টায়ার পাংচার করতে চাইনি। যখন আমরা আপনার বিলাসবহুল গাড়িটি দেখেছি তখন আমরা ভেবেছি আপনি হয়তো কোনো গোপন পরিদর্শক। লিং বলে, মানে? লোকগুলো গ্রাম প্রধানকে বলে, তারা মনে হচ্ছে এটা সম্পর্কে জানেই না। গ্রাম প্রধান বলে, আমরা এখানে বছরের পর বছর ধরে ফসল চাষ করে আসছি, কিন্তু কোনো একটি গ্রুপ এটা দখল করে একটা কারখানা তৈরি করতে চায়। যদি এখানে কারখানা তৈরি হয় তবে আমাদের খেতে অবশ্যই দূষণ হবে। আমরা এতদিন ধরে এর বিরুদ্ধে লড়াই করে আসছি, কিন্তু তারা ইতোমধ্যেই এটাকে না ঘিরে ফেলেছে। লিং বলে, আমার মনে হচ্ছে এই ক্ষেতগুলো আখ চাষ করার জন্য। আমার দেখা সবচেয়ে মিষ্টি আখ ছিল এগুলো। জি লিংকে বলে, তুমি কিভাবে জানলে? লিং বলে, লুলু আমাকে বলেছে। গ্রাম প্রধান বলে, আমরা আখ চাষ বন্ধ করতে পারি, কিন্তু এখানকার দূষণ সব ধ্বংস করে দেবে। আশেপাশে গ্রামের সবাই কষ্ট পাবে। দূষিত মাটি মানে সেখানে ফসল বা সবজি হবে না। তারা লিংকে বলে, স্যার আপনি কি জানেন কোন বিভাগে আদেশ জারি করেছে? লিং বলে, আমি তাদের চেয়ারম্যান এবং সিইওর সাথে কথা বলবো। লিং এবং জি ফিসফিস করে কথা বলছিল। লিং জিকে বলে, হে গ্রুপের সাথে তোমার সম্পর্ক আছে, এটা তারা জানলে তোমাকে বেঁধে রাখবে। গ্রাম প্রধান বলে, তোমরা দুজন ফিসফিস করে কথা বলছো কেন? তোমরা কি গোপন পরিদর্শক? লিং বলে, স্যার আমরা এখানে শুধু বিয়ের জন্য ছুটিতে এসেছি, পরিদর্শকের জন্য নয়। লিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি শুনেছি কিজিয়া গ্রামে একটা ইলেকট্রনিক্স কারখানা তৈরির পরিকল্পনা হয়েছে। এটা কি সত্যি? অবিলম্বে পরীক্ষা করে দেখুন, আমি আপনার তথ্যের জন্য অপেক্ষায় থাকব। অ্যাসিস্ট্যান্ট জানায়, আসলে এটা ইলেকট্রনিক্স কারখানার প্রকল্প আসছে, কিন্তু সদর দপ্তরকে জানানো হয়নি। এটি একটি সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়। লিং বলে, এখানকার গ্রামবাসীরা ফসল ফলানোর জন্য এই জমির উপর নির্ভর করে। এই এলাকাটির কারখানার জন্য এটা অনুপযুক্ত। পরবর্তীতে নির্বাহী পরিচালক লিংকে ফোন করে জানায় প্রজেক্টটি বাতিল করা হয়েছে। গ্রাম প্রধান বলে, যুবক তুমি আমাদের ত্রাণকর্তা। লিং বলে, এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার কোনো সাহায্যের দরকার হয় হে গ্রুপে, তাহলে আমাকে খুঁজতে আসবেন। আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। তারপর তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যায় তারা। জি লিংকে বলে, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? ওই নির্বাহী পরিচালকদের সাথে তোমার কি সম্পর্ক? তোমার গোলে কেন তাদের কারখানা পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে? লিং বলে, প্রকল্পটিতেই সমস্যা ছিল, সদর দপ্তরকে জানানো হয়নি। আমি শুধু তাদের রিপোর্ট করেছি, এছাড়া আর কিছুই না। লিং ভাবে, যদি সে জানতে পারে যে আমি মিথ্যা বলছি সে হয়তো আমাকে তালাক দেবে। জি বলে, আজ আমি হোস্টেলে থাকবো। লিং জিকে হোস্টেলে নিয়ে বাড়িতে ফিরে যায়। অ্যাসিস্ট্যান্ট লিংকে দেখে বলে, তরুণ মাস্টার লিং, অবশেষে তুমি ফিরে এসেছো। লিং জিংয়ের বাড়ি দেওয়া জিনিসগুলো গুছিয়ে রেখে বলে, ওয়াং এগুলো সবই প্রিমিয়াম উপকরণ, দাদুকে খাওয়ানোর জন্য এগুলো সিদ্ধ করবে। লিংয়ের দাদু বলে, আমি এখনো শক্তিশালী আছি, আমার টনিকের দরকার নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, তরুণ মাস্টার লিং তুমি এসব কোথা থেকে পেলে? লিং বলে, এগুলো আমার শ্বশুরবাড়ির লোক থেকে পাওয়া। দাদু বলে, তোমার এখন শ্বশুরবাড়ি আছে? এখন এটা বলো না যে তুমি ইচ্ছাকৃতভাবে বিবাহিত। লিং বলে, ঠিক, তোমার নাতনির বিয়ে হয়েছে। দাদু বলে, আমাকে ঠকাচ্ছ? লিং বলে, এটাই বাস্তব। দাদু বলে, তুমি বোকা নাকি আমি? কোনটা? নববর্ষের ছুটির সময় রেজিস্ট্রি অফিস কে খুলবে? লিং বলে, বন্ধের আগে বিয়ে করেছি। রেজিস্ট্রি বই দেখালে তার দাদু বলে, চেনকে? লিং বলে, ওহ না, ভুলে গেছি, এই ছবিটা ফটোশপ করা ছিল। লিং বলে, তুমি একটা বদমাইশ, মিথ্যা বলার চেষ্টাও করো না। তুমি কি মনে করো আমি অন্ধ? লিং বলে, দাদু ছবিটা ভুয়া, কিন্তু সার্টিফিকেটটা আসল, আমি সত্যি ম্যারিড। অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে থার্ড ইয়ং মাস্টার এখনও তরুণ, আরও কয়েক বছর অপেক্ষা করলে কোনো ক্ষতি হবে না। লিং কোনোভাবে তার দাদুকে বিশ্বাস করতে পারে না, তাই সে বলে, আমি এখনই বিয়ের সার্টিফিকেটটা আনতে যাচ্ছি। দাদু বলে, হয় বিয়ে করে সংসার করো, না হলে বিদেশে চলে যাও। লিং বলে, দাদু আমি তোমাকে মিথ্যা বলছি না, আমি সত্যি ম্যারিড। পুরো বসন্ত উৎসবটা আমি আমার স্ত্রীর বাড়িতেই কাটিয়েছি। দাদু বলে, প্রবলেম নেই, গল্প বলতে থাকো। লিং বলে, তোমার নাতবউ পিএইচডি করেছে তোমার বিশ্ববিদ্যালয় থেকে, একবার ছবি তো দেখে নাও, তোমার হয়তো একে অপরকে চিনতেও পারো। এবার অ্যাসিস্ট্যান্ট বলে, থার্ড ইয়ং মাস্টার তোমার গল্পটা খুব সুবিধাজনক হচ্ছে না, আমিও এটা মানতে রাজি না। দাদু ছবি না দেখেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে বলে, আমার পছন্দ করা মেয়েকে দেখা না হলে তোমার বাবা মা ফিরে এসে তোমার বিয়ের ব্যবস্থা করবে। লিং জিয়ের সাথে দেখা করতে আসে। তাকে জিয়ের সহকর্মী বলে, সে কি তোমার বয়ফ্রেন্ড? জি বলে, এমন কিছু না, তোমরা কাজে যাও। জি লিংকে বলে, তুমি এখানে ফুল নিয়ে কেন এসেছো? লিং বলে, আমার একটা ছোট্ট উপহার দরকার। জি বলে, কেমন উপকার? লিং বলে, আমার কিছু পুরনো সহপাঠীরা একত্রিত হতে চায়, বার্ষিক পুনর্মিলন সবার সাথে একা মোকাবেলা করাটা খুবই ডিস্টার্বিং, একবার আমার সাথে এসো। জি তখন রাজি হয়ে যায়। সে বলে, অ্যাড্রেস পাঠাও, আমি অবশ্যই চলে যাব। পরের দিন জি তার প্রফেসরের সাথে রিসার্চ নিয়ে আলোচনা করছিল। প্রফেসর বলে, গত বছর আমি আমার নাতনির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তোমার আনসারটা কি?
তুমি কি এটা নিয়ে ভেবে দেখেছো? জি বলে, সত্যি কথা বলতে প্রফেসর, আমি ছুটির দিনে বিয়ে করেছি। প্রফেসর বলে, তোমরা সকলের বিয়েকে এড়াতে একই অজুহাত দাও নাকি? জি বলে, আমি সত্যি ম্যারেজ, আমি শীঘ্রই আপনাকে সার্টিফিকেট দেখাবো। প্রফেসর বলে, তোমার স্বামীর নাম কি? চেনজিং হা। তিনি বলেন, তোমরা দুজনকে নতুন বছরের শেষ কর্মদিবসে বিয়ে করেছো? জি বলে, আপনি কিভাবে জানলেন? প্রফেসর বলে, তুমিও একই ছবি দিয়ে অনলাইনে ভুয়া বিয়ের কাগজ ডাউনলোড করেছো। জি বলে, এটা নকল না, আমি সত্যি বিয়ে করেছি। জিকে একজন ডাকলে জি চলে যায় এবং প্রফেসরকে বলে, আমি শীঘ্রই আপনার অফিসে আসব। প্রফেসর বলে, এই ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক আমার অকৃতজ্ঞের নাতির মতো, আমার সাথে মিথ্যা বলছে আর আমাকে এড়িয়ে চলছে। তবে তোমরা দুজন একসাথে থাকবে এটাই বৃদ্ধ লোকটি অবশ্যই নিশ্চিত করবে। ক্লাস পুনর্মিলনের দিন লিং জি এর জন্য গেটে অপেক্ষা করছিল। জি খুব সুন্দর পরিপাটি হয়ে পার্টিতে আসছে। লিং বলে, এত আনুষ্ঠানিক পোশাক পরার কি দরকার ছিল? জি বলে, আমি তোমাকে বিব্রত করতে চাই না। অনুষ্ঠানে প্রবেশের সময় লিং এর একটি কল আসে। লিং বলে, আমাকে এই ফোনটা অ্যাটেন্ড করতে হবে, তুমি ভেতরে যাও, আমি আসছি। যে ভেতরে গেলে সেখানে উপস্থিত একজন বলে, আপনি কি সহপাঠী নাকি পরিবারের সদস্য? জি বলে, আমি চেন জিংহার স্ত্রী। তারা বলে, চেন জিংহা নামে আমাদের কি কোনো সহপাঠী আছে? অন্য একজন বলে, না, কখনোই শুনিনি। লোকটি বলে, তুমি কি তাহলে ভুল জায়গায় এসেছ? জি বলে, আমি কি বাইরে গিয়ে আমার স্বামীর জন্য অপেক্ষা করব? তারা জিকে ভদ্রতার সাথে বসতে দেয়। সেখানে উপস্থিত সকলেই নিজেদের মধ্যেই কথা বলছিল। লিং তার অ্যাসিস্ট্যান্টকে একটি ভিডিও দিয়ে বলে, পার্টিতে এই ভিডিওটি চালাও, এটাকে এলোমেলো করো না। অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা নিশ্চিত করব যেন এটা ত্রুটিহীন হয়। তারা জিকে বলে, আমাদের ক্লাসে চেন জিংহা নামের কেউ নেই। আমি বর্ষপঞ্জিটি পরীক্ষা করে দেখেছি, এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু আমি একজনের নাম লিনুয়ান দেখেছি, মনে আছে তোমাদের? অন্যরা বলে, আমরা কিভাবে ভুলতে পারি? সে কালো মোটা ছেলেটিকে দেখতে কুচকে যাওয়া ফলের মতো লাগছিল, শুনেছি সে অ্যাব্রোচ গেছে, তারপর থেকে তাকে আর দেখিনি। একজন বলে, সে কি আসবে? আমাদের সহপাঠীরা আজ একত্রিত হয়েছে, এত বছর ধরে সহপাঠীর পার্টিতে সে কখনোই আসেনি। সেখানে প্রেজেন্ট সকলেই ঠিক ছোটবেলার মতো লিংকে নিয়ে বাজে বাজে কথা বলে। তখন একজন বলে, আমি শুনেছি সে এখন ইয়াং মাস্টারের বন্ধু। লোকটির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে, লিনুয়ানের মতো কাপুরুষের সাথে সিও কিভাবে ফ্রেন্ডশিপ করবে? তাদের মুখে লিনুয়ানের কথা শুনে জিয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আগের মতো সেও এখন এখানে লিংয়ের হয়ে প্রতিবাদ করে। জি বলে, ছোটবেলায় সহপাঠীদের উপহাস করা শিশুসুলভ অজ্ঞতা বলে ক্ষমা করা হয়, কিন্তু এখনও কারো পিছনে গসিপ করা হচ্ছে, এটা একেবারেই বাজে কথা। চাং নামে একটা মেয়ে বলে, তুমি কি বলতে চাও? আমরা ভুল। লিং দেখো, মোটা আর আগলি না। জি বলে, কি বললে? আবার বলো। চাং যখনই বলতে যাবে, জি তখন তাকে একটা চড় মেরে দেয় আর বলে, আমাকে মারার সাহস হলো কিভাবে তোমার? জি বলে, তোমরা সবাই অন্ধ, তোমাদের কেউই এর যোগ্য না। এর থেকে প্রমাণিত হয় যে তোমাদের চোখ সবসময় নোংরা ছিল। লিংয়ের ক্লাসমেটরা বলে, সে অস্থির, অদ্ভুত আর ভীতু, এগুলো ছাড়া তার মধ্যে এত ভালো কি আছে? জি বলে, তার প্রচুর গুণ ছিল। সে তখন একজন মেধাবী ছাত্র ছিল, কিন্তু কখনো উদ্ধত আচরণ করেনি। এমনকি যখন সে জানত সহপাঠীরা তার সাথে ঝামেলা করছে, তবুও সে ধৈর্য ধরে তাদের পড়াতো, ধৈর্য ধরে সমস্যাগুলো ব্যাখ্যা করত, যতক্ষণ না পর্যন্ত সমাধান হতো। তাদের কথা কাটাকাটির মাঝে সেখানে তখন লং উপস্থিত হয়। সহপাঠীরা তাকে দেখে বলে, তুমি কে? লিং বলে, সে আমার স্ত্রী, তার সাথে বাজে ব্যবহার করাটা এখনই বন্ধ করো। চাং বলে, তুমি তো ঠিক সময় এসেছো, তোমার স্ত্রী এখানে লিনুয়ানের জন্য লড়াই করছে, সে আমাদের এক গ্রেট নিজের স্কুলের সহপাঠীর প্রতি আচ্ছন্ন। লিং বলে, মুখটা বন্ধ রাখো, এখনই ক্ষমা চাও যদি তুমি বাঁচতে চাও। সেখানের একজন বলে, মাস্টার হুও, এটা আমাদের ক্লাসের পুনর্মিলন, সে কোনো প্রাক্তন ছাত্রী না। পরবর্তীতে লিংয়ের আসল পরিচয় পেলে তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, কারণ লিং এখন হ্যান্ডসাম এবং ফিট, তাকে দেখে যে কেউ ক্রাশ খাবে। সবাই তখন লিংয়ের কাছে ক্ষমা চায়। তারা বলে, আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া উচিত, যেহেতু আমরা সবাই এখন সহপাঠী। জিংয়ের কাছে তখন সব ক্লিয়ার হয়ে যায়। জি যাকে চেন মনে করে আসছিল এতদিন ধরে, সে আসলে লিং, যাকে সে ছোটবেলায় বুলি থেকে বাঁচিয়েছিল। জি তখন রাগ করে পার্টি থেকে বের হয়ে যায়, কারণ লিং তাকে ধোকা দিয়েছে। লিং তখনই তার পিছু নেয়। সে বলে, জি আমাকে এক্সপ্লেইন করতে দাও, রাগ করো না, আমি আগেই সবকিছু এক্সপ্লেইন করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, সঠিক সময়ের জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু জি লিংকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। জি হোস্টেলে ফিরে সে তার ফ্রেন্ডকে তার সাথে ঘটে যাওয়া সব বলে। জি এর ফ্রেন্ড এই সব কাহিনী শুনে জিকে বলে, এই ছেলেটা তো বেশ সুন্দর। জি বলে, সে কি তোমাকে ঘুষ দিয়েছে যে তুমি তার হয়ে কথা বলছো? জি এর ফ্রেন্ড বলে, আমার চাচাতো ভাইকে বিয়ে করা চেয়ে লিকে বিয়ে করা সবচেয়ে ভালো ডিসিশন। জি বলে, তাহলে বেশ কিছু জিনিস আমার অবাক লাগতো, কিন্তু অতি চালাকির সাথে সবকিছু সে গোপন করেছে। জি এর ফ্রেন্ড বলে, তুমি কখনোই তার উপর রাগ করনি, তাই না? তুমি শুধুমাত্র কষ্ট পাচ্ছ, ঠিক বলেছি না? জি বলে, সে ছিল আমার 4 বছর ধরে সহপাঠী, আমি এখনো তাকে নিয়ে টেনশন করি। আমি রোমান্টিক প্রেম সম্পর্কে কিছুই জানি না, আমি কেবল সে বন্ধুর জন্য গভীরভাবে টেনশনে ছিলাম।
ছোটবেলায় সে আমার একমাত্র বন্ধু ছিল, কিন্তু সে আমাকে মিথ্যা বলেছে। শুধু ভাবছি সে কিভাবে আমাকে এতগুলো দিন ধোকা দিল। জি এর ফ্রেন্ড বলে, তুমি যাই বলো না কেন সে তোমাকে পছন্দ করে। জি বলে, কি বলতে চাও তুমি? তখন তার ফ্রেন্ড বলে, সে কি তোমাকে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করেনি? জি বলে, এটা আলাদা ব্যাপার, সবশেষে সে আমাকে মিথ্যা বলেছে। ফ্রেন্ড বলে, তাহলে তুমি তার সাথে মিলে পুরো গ্রামকে ধোকা দিয়েছিলে, তুমি কেন সেটা উল্লেখ করছো না? পরের দিন লিং জি এর কাছে এসে বলে, ছোটবেলার প্রিয়তমা। জি বলে, অনেক ষড়যন্ত্র করেছো তাই না? এখন আমাকে বিয়ের লাইসেন্স দাও। লিং বলে, না, আমাদের বিবাহ বিচ্ছেদ হবে না, আমি অনেক পরিশ্রম করেছি তোমাকে বিয়ে করার জন্য। জি বলে, একটু লজ্জা করো, আমি কিন্তু মামলা করব জালিয়াতির জন্য। লিং বলে, আমি তোমাকে সবসময় পছন্দ করি, আমরা যখন ছোট ছিলাম তখন তুমি আমার একমাত্র বন্ধু ছিলে, তুমি আমার হৃদয়ে বাস করছো। জি বলে, লায়ার। লিং বলে, এখন আমি তোমাকে মিথ্যা বলার সাহস করব না, বিদেশের ট্রিটমেন্ট এবং পড়াশোনার সময় তুমি ছিলে আমার এগিয়ে যাওয়ার প্রেরণা, আমি বদলে গেছি, সে অনিরাপদ ভীতু ছেলেটি আর নেই, এখন আমি সাহসী, আত্মবিশ্বাসী, এখন কেউ আমার সাথে ঝামেলা করে না। এভাবে লিং জি এর রাগ ভাঙানোর জন্য তার পিছু পিছু ঘুরঘুর করছিল। একদিন রাতে জি ল্যাব থেকে বের হয়ে দেখে লিং তার জন্য অপেক্ষা করছে। জি বলে, আমার পিছু নেওয়া বন্ধ করো। তখন জি এর বাবা ফোন করে, তারা দুজনে বাবা মার সাথে কথা বলে। লিং এর কাছে তারা জানতে চায় তাদের বিয়ের পরিকল্পনা কেমন চলছে। লিং বলে, আমার দাদু তারিখটা ঠিক করেছেন, আমরা জানাবো খুব শীঘ্রই। জি এর বাবা মা বলে, তাহলে আমরাও প্রস্তুতি শুরু করি। লিং বলে, কিছুই দরকার নেই, শুধু আমাকে বলবে। তারপর তারা কথা শেষ করে ফোন রেখে দেয়। জি বলে, তুমি তো দেখছি খুবই নির্লজ্জ। লিং বলে, ভালোই হয়েছে আমি এখানে, না হলে বাবা মা আবার টেনশন করবে। জি বলে, তাদের বাবা মা বলা বন্ধ করো, তারা আমার বাবা মা, আমি তোমাকে সতর্ক করছি, থামো, আমাকে ফলো কেন করছো? লিং বলে, সবকিছু ঠিকঠাক করার জন্য আমার কি করা উচিত? জি বলে, মিথ্যা হলেও তোমাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তো আমার সাথে প্রতারণা করেছো। এটা বলে জি তখনই হোস্টেলে চলে যায়। পরদিন সকালে লিং তার দাদুকে খাবার টেবিলে বলে বসে তার সাথে এতদিনে ঘটে যাওয়ার সবকিছু। প্রথমে দাদু বিশ্বাস না করলে লিং তাকে আসল বিয়ের রেজিস্ট্রেশনটা দেখায়। দাদু রেজিস্ট্রেশন কাগজে জি এর ছবি দেখে বলে, জি তোমার বউ। লিং বলে, আমার স্ত্রী তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ে পিএইচডি প্রার্থী, তুমি তাকে চেনো? দাদু বলে, তাড়াতাড়ি বলো, তুমি আর জি হঠাৎ করে কিভাবে কোনো পূর্বাভাস ছাড়াই বিয়ে করে ফেললে? লিং বলে, এটা একটা দীর্ঘ গল্প। তারপর সে শুরু থেকে সবকিছু তার দাদুর সাথে শেয়ার করে দেয়। লিং তার দাদুর কাছে সমাধান চাইলে দাদু বলে, এত বছর ধরে তুমি কি শিখেছ? তুমি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছো না। লিং বলে, আমি তার কাছে দোষ স্বীকার করেছি, কিন্তু সে কোনো দয়া দেখাচ্ছে না, স্পষ্টতই আমার প্রতি তার কোনো আগ্রহ নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, কেন একজন জাতীয়ভাবে প্রশংসিত পিএইচডি প্রার্থী আপনাকে পছন্দ করবেন? লিং বলে, আমি অযোগ্য নেই, যদিও আমার কাছে কেবল স্নাতকোত্তর ডিগ্রি আছে, আমি বিদেশেও কাজ করেছি বছরের পর বছর ধরে এবং ধারাবাহিকভাবে দ্বিগুণ লাভ অর্জন করছি। দাদু বলে, আমি তোমাকে একটা সুযোগ দেব, হে গ্রুপ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তাই দাদু জি এর কাছে জানতে চায় তার প্রস্তুতি সম্পর্কে। জি বলে, প্রফেসর, আমরা অবশ্যই সফল হব, আমি আসলে আপনাকে নির্দেশনা দিইনি। জি বলে, প্রফেসর, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? প্রফেসর বলে, অবশেষে আমার নাতির প্রতি কি তুমি ইন্টারেস্টেড? জি বলে, ব্যাপারটা তা না, আমাদের গবেষণার অর্থের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করুন, আপনি তো চাইলে আপনার নাতিকে বোঝাতে পারেন, আপনি কি লোকসানের ভয় পান না? প্রফেসর বলে, লাভের জন্য কাজ করা তরুণদের তুলনায় আমি তোমাকে বেশি বিশ্বাস করি। প্রতিযোগিতায় কেউস নামের প্রতিযোগী ঐতিহ্যবাহী চীনা ট্রিটমেন্টের ভূমিকায় একটা গবেষণা প্রকল্প উপস্থাপন করে, কিন্তু জি জানায় এটা তার প্রজেক্ট ছিল। জি ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল এমন সময় কেউস আসে, সে জিকে একটা কার্ড দিয়ে বলে, সব ভুলে আমার সাথে কাজ করো, লাভবান হবে। কেউস এদিকে মনে মনে বলে, তুমি কি মনে করো তোমার ডিগ্রি তোমাকে সবকিছু দেবে? শুধু ওয়েট করো। দেখা যায় পরবর্তীতে বিচারকরা কেউসকে বিজয়ী ঘোষণা করে। এদিকে জি সবকিছু বলে দেয় চুরির ঘটনাটা, আর জি বুঝতেও পারে এখানে আসলে তার সাথে দুর্নীতি করা হচ্ছে। উপস্থাপক জিকে বের করে দিতে চায়। এদিকে দেখা যায় চিটার মেয়েটি তার সব দোষ স্বীকার করে এবং মিস্টার ফাং নত হয়ে বলে, বস, আমি টাকার লোভে সাময়িকভাবে অন্ধ হয়ে এইসব কাজ করেছি। সেখানকার সমস্যাটা সমাধান হয়ে যায়। এরপরে দেখা যায় জি ক্যাম্পাসে ফিরে আসে, তার সহকর্মীরা তাকে কংগ্রাচুলেশন জানায় তার রিসার্চ সফল হওয়ার জন্য। এরপর দেখা যায় জি এর ফোনে একটা কল আসে, সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। সে জানতে পারে প্রফেসর অসুস্থ, হাসপাতালে অ্যাডমিট হয়ে আছে। জি কেবিনে প্রবেশ করে আর বলে, প্রফেসর আপনি কি ঠিক আছেন? তিনি বলে সে ঠিক আছে। এদিকে দাদু বলে, সবাই আমার অযোগ্য নাতির জন্য হয়েছে, সে তোমাকে কষ্ট দিয়েছে, ওই বোকা ছেলেটি ভয়ানক ভুল করেছে, সে শাস্তির যোগ্য, তুমি তাকে ডিভোর্স দাও, আমি পার্সোনালি ক্ষমা চাইবো তোমার বাবা মার কাছে। জি বলে, আমার যখন বাড়িতে ফিরে এলাম তখন আমার মনে হলো তার প্রতি আমার অন্যরকম একটা ফিলিং হচ্ছে, আমি তাকে ডিভোর্স দিতে চাই না। দাদু বলে, আমার ওই বদমাস নাতি সত্যিই ভাগ্যবান, তাহলে আমি ধন্য, তোমরা একসাথেই থাকবে।
দাদু কেবিনের বাইরে লিংকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি ওখানে কি করছো? ভেতরে আসো। জি বলে, তুমি কখন এসেছো? লিং বলে, যখন বলেছো আমার সাথে থাকতে চাও। লিং জিকে জড়িয়ে ধরলে দাদু বলে, আমি কিছুই দেখিনি। লিং বলে, দাদু আসলে অসুস্থ ছিল না, তোমাকে এখানে আনার জন্য অসুস্থতার অভিনয় করেছে। জি লিংকে জড়িয়ে ধরে বলে, প্রতারণা করা তোমার একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। লিংয়ের শৈশবের ভালোবাসার পূর্ণতা দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ড্রামাটির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।